থিওরি আসে না, এবং এটা থেকে সব সময় পরীক্ষা আসে, একদম প্রতিবারই পরীক্ষা আসে এই টপিকটা থেকে। কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফিনান্সিয়াল ইনফরমেশন, এটা থেকে প্রতিবারই কোশ্চেন আসে। সর্বপ্রথম হলো যে ফান্ডামেন্টাল যে দুটো ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা হলো যে রিলিভেন্স এন্ড ফেথফুল প্রেজেন্টেশন। রিলিভেন্স বলতে কি বোঝায়? রিলিভেন্স বলতে বোঝাচ্ছে যে আমি আপনাকে বললাম যে রুম এটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, আপনি বললেন যে আইসিবির রুমটা অনেক সুন্দর, এটাতে আছে মাল্টিমিডিয়া বোর্ড আছে, ওখানে ওটা লেখা আছে, ইট ইজ টোটালি ইরিলিভেন্ট, ইট ইজ টোটালি ইরিলিভেন্ট। আপনাকে যেটা করতেছেন সেই রিলেটেড ইনফরমেশনই থাকতে হবে, রিলিভেন্ট। এটা আপনারা সবাই বুঝেন, এটা নিয়ে খুব বেশি একটা রিলিভেন্ট। এটা ফেথফুল প্রেজেন্টেশন বলতে কি বোঝায় এটা অনেকেই বুঝে না। ফেথফুল, বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য, এটা আবার কখন হবে? যদি সাবস্টেন্স ওভার ফর্ম হয় এবং ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো ফ্রি ফর্ম ইরর হয়, নিউট্রাল হয় এবং কমপ্লিট হয়। প্রতিটা ওয়ার্ড সম্পর্কে আমি আলোচনা করি। ফ্রি ফর্ম ইরর, এটা নিয়ে আলোচনা করার দরকার আছে। নিউট্রাল, এটা নিয়ে আলোচনা করার দরকার আছে। নিউট্রাল, নিউট্রাল বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল, আমি একটা প্রতিষ্ঠানের সিএফও, আমি একটা কোম্পানির অ্যাকাউন্টিং পলিসিগুলো এবং এস্টিমেটগুলো কি করতেছি, ফিক্স করতেছি। এখন আমি যদি সাবস্টেন্স ওভার ফর্মে না থেকে, আমি যদি নিউট্রাল না থেকে, আমি যদি বলি যে না আমার এমডি বা আমার ম্যানেজমেন্ট, আমি নিজে তো ম্যানেজমেন্ট, আমার প্রফিটেবিলিটিটা যদি একটু বাড়তি থাকে, তাহলে মনে হয় আমি একটা প্রফিট বোনাস পাবো বা কিছু একটা পাবো। যদি এরকম হয়, আমি দেখলাম যে আমার ফিফো ইনভেন্টরি না করেই আমি যদি এক কোথায় যাই, তাহলে আমার প্রফিটটা বেশি আসবে। তাহলে আমি এখন কি নিউট্রাল আছি? এখন কি নিউট্রাল আছি? এখন আর নিউট্রাল নাই। কি বলছে বুঝছেন? এখন আর নিউট্রাল নাই। তাহলে আপনাকে ফেথফুল প্রেজেন্টেশন হতে হলে কি করতে হবে? নিউট্রাল হতে হবে। সেই জন্য নিউট্রাল আছে কিনা সেটা আবার চেক করার জন্য আমরা কাকে নিয়োগ দিচ্ছি? অডিটরদেরকে নিয়োগ দিচ্ছি না? আচ্ছা, তাহলে আপনারা নিউট্রালটা বুঝছেন, কমপ্লিট তো বুঝছেন। মনে করেন আমার 3 বিলিয়নের সেলস হচ্ছে, আমি কিছু সেলসকে পরের পিরিয়ডে নিয়ে গেলাম, অথবা আগের পিরিয়ডের কিছু সেলস এই পিরিয়ডে নিয়ে আসলাম, তাহলে আমার এই ডাটাটা কিনা, সব সেলস তো আমার এখানে আসে নাই, তাহলে এটা কমপ্লিট হয় নাই। তাহলে ফেথফুল প্রেজেন্টেশন যদি হতে হয়, তাহলে কমপ্লিট, নিউট্রাল এবং ফ্রি ফ্রম ইরর এগুলা হতে হবে। এবং আরো কিছু এনহ্যান্সিং কোয়ালিটি আছে, মানে দুটো তো ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স হলো যে কম্পারেটিবিলিটি। এটা দ্বারা কি বোঝায়? একটু মনোযোগ দিয়ে শুনেন। কম্পারেটিবিলিটিটা কেন ইম্পর্টেন্ট? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের অনেকগুলো ট্রিটমেন্ট, মানে আপনি দেখবেন যে কিরে এটা তো এরকম হওয়ার কথা না, কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে এটা বলছে কেন? এই কম্পারেটিবিলিটিটাকে বজায় রাখার জন্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের অনেকগুলো ট্রিটমেন্ট আপনার কাছে হয়তো বা ইলজিক্যাল মনে হবে। যখন আপনি কম্পারেটিবিলিটির কথা আসবেন তখন মনে হচ্ছে না এটা লজিক্যাল। একটা এক্সাম্পল দিই। IAS 12 হলো ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাতে উল্লেখ আছে, রিপোর্টিং ডেটের পরে যদি কোনো ল, কোনো রেট চেঞ্জ করে, এনাক্ট হয়, তাহলে সেটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট। সেটা কি ইভেন্ট? নন অ্যাডজাস্টিং ইভেন্ট। আচ্ছা, আপনি দেখেন বাংলাদেশের যেসব বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, তাদের অ্যাকাউন্টিং পিরিয়ড হয়তো 31 মার্চ, অনেকের 31 ডিসেম্বর। আমাদের ট্যাক্সের রেট ফিক্সড হয় কখন? জুনে, 30 জুন। তাহলে আমার আইনটা এনাক্ট হচ্ছে কখন? 30 জুন। আমার জুলাইতে এসে অ্যাকাউন্টসটা কি হচ্ছে? ফাইনাল হচ্ছে। আমি যখন 31 ডিসেম্বরে ছিলাম তখন আমার ট্যাক্স রেট ছিল 30%। 30 জুন ফিক্সড হচ্ছে 27.5%। এখন আমি আমার অ্যাকাউন্টসে যে প্রভিশন করব, ট্যাক্স লায়াবিলিটি কম্পিটিশন করব, সেই ক্ষেত্রে আমি রেটটা কত অ্যাপ্লাই করব? আমার রিপোর্টিং ডেটে ছিল কত পার্সেন্ট? 30%। আমি যেদিন অ্যাকাউন্টস ফাইনাল করতেছি সেদিন কত পার্সেন্ট? 27.5%। IAS 12 বলতেছে এটা একটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট। আমি আপনাদেরকে IAS 12 যখন পড়াবো সেখানে দেখাবো। তাহলে IAS 12 যে বলছে নন অ্যাডজাস্টিং ইভেন্ট, আমি কি ইচ্ছে করে আমার ট্যাক্সটা কি এখন
30% দেখালে তো আমার ট্যাক্স লায়াবিলিটিটা রং আসবে না। আমি তো প্যানেলে যখন ট্যাক্সটা অ্যাসেসমেন্ট হবে, আমি যখন 30 না আমাদের 15 সেপ্টেম্বরে যখন রিটার্ন জমা দিব, 15 সেপ্টেম্বরে তো আমার ট্যাক্স ডে, ওই দিন রিটার্ন জমা, ওখানে তো আমি 27.5% ক্যালকুলেশন করে রিটার্ন জমা দিব, তাই না? তাহলে আমি ইচ্ছা করে কি আমার ট্যাক্স লায়াবিলিটিটা বেশি দেখাবো? এটা তো একটা ভুল না, এটাও তো একটা ইরর না। আচ্ছা, এবার দেখেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কেন এই লাইনে আসলো। এখন কোন একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অন্য একটা কোম্পানি যা 30 জুনের আগে অডিট কমপ্লিট হয়ে গেছে, সে তো জানেও না তার রেট কত পার্সেন্ট, 27.5%। তা আপনারটা হলো জুলাইতে এসে, তাহলে আপনার ট্যাক্স এক্সপেন্সের সাথে ওর ট্যাক্স এক্সপেন্স আপনি যদি অ্যাডজাস্টিং ইভেন্ট দেন, তাহলে কম্পারেটিবিলিটি এটা হারা যাচ্ছে না, কম্পারেটিবিলিটি হারা যাচ্ছে না, সেজন্য সেটাকে বলতেছে নন অ্যাডজাস্টিং ইভেন্ট। কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা যারা সেট করছে তারা বিশ্বের ট্যাক্সেশন নিয়ে করছে, বাংলাদেশের ট্যাক্সেশনটা একটু উল্টা। সারা বিশ্ব যে পথে হাঁটে, বাংলাদেশের ট্যাক্সটা সেই পথে হাঁটে না। বাংলাদেশের মানুষ আগে ইনকাম করে, রেটটা ডিক্লেয়ার হয় পরে। সারা বিশ্বে কিন্তু ট্যাক্সটা আগে থেকে মানুষ জানে যে তার রেট কত হবে। তো সুতরাং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের এই কথাটা মানাটাও আবার যাবে না, জানলে আবার আপনার কি হয়ে যাচ্ছে, ফ্রি ফ্রম এরর, আপনার তো ভুল। এখন আপনি এখানে আবার চলে আসলো না, কম্পারেটিবিলিটিটা আপনি কোনটা ভায়োলেট করবেন এখন, ফ্রি ফর্ম এররটা ভায়োলেট করবেন নাকি কম্পারেটিবল? এখন ফান্ডামেন্টাল কোনটা, ফান্ডামেন্টাল কোনটা? তাহলে আমি কম্পারেটিবিলিটি এখানে বাদ, তখন আমাকে এবার কি করতে হবে? আর আমার লোকাল ল এরকম, আমি কি করব? আমাকে এটা অ্যাডজাস্টিং হিসেবে করতে হবে। কি বলছে বুঝছেন? আমরা যখন আইস2 পড়বো তখন দেখবেন এইভাবে আমরা ডিসিশনগুলো ইন্টারপ্রিটেশন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন্টারপ্রিটেশন করতে গেলেও আমার কি লাগবে? এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কগুলো লাগবে। এগুলোই কারণে ইম্পর্টেন্ট। কোনটা ফান্ডামেন্টাল, কোনটা এনহ্যান্সিং, কোনটার প্রায়োরিটি কতটুকু, সেগুলো আমাকে বুঝতে হবে। আচ্ছা, প্রুডেন্স বলতে বুঝি, প্রুডেন্স বলতে বুঝাচ্ছে মানে কশাস, সচেতন, মানে আমাকে একটু কেয়ার দিতে হবে। মানে আমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের একটা ইউজফুল লাইফ ডিটারমাইন করতেছি। মনে করেন আমার একটা ল্যান্ডের ইউজফুল লাইফ, বিল্ডিং এর ইউজফুল লাইফ ডিটারমাইন করতেছেন 10 বছর। উনি বললো যে 10 বছর, হ্যাঁ 10 বছর বসা দিলাম, হবে? আমাকে একটু সতর্ক হতে হবে না, আমাকে একটু স্টাডি করতে হবে, আমাকে ইঞ্জিনিয়ারের কয়েকজন মধ্যে মতামত নিতে হবে, এই বিল্ডিংটা কত বছর যাবে, মানে আমি একটু সতর্ক হব। মানে আমার অ্যাকাউন্টিং এস্টিমেট পলিসি এগুলা ডিটারমাইন করার সময় আমরা কি থাকবো? সতর্ক থাকবো। তাহলে আমাদের এই প্রেকফুল প্রেজেন্টেশন, রিলেভেন্স এগুলো কি থাকবে? বজায় থাকবে। প্রুডেন্স মানে তো বুঝছেন এখন, প্রুডেন্স মানে সতর্ক থাকবো আমরা। এই কনসেপ্টগুলো আসে, প্রুডেন্স বলতে কি বুঝায় আসে, প্রেকফুল প্রেজেন্টেশন কি, রিলেভেন্স কি, আমরা যখন এই কোশ্চেন অ্যানালাইসিস করবো, এখান থেকে দেখবেন যে প্রতি বছর কোশ্চেন আসছে প্রায়। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে কস্ট কনস্ট্রেন্ট। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আপনাকে বললো যে এটা মানতে হবে, সেটা মানতে হবে। আপনাকে বললো যে একটা গাড়ি, মনে করেন কম্পোনেন্ট, গাড়ির চাকার একটা লাইফ, গাড়ির আরেকটা লাইফ। আপনি গাড়ি কিনছেন, এখন আপনি গাড়ির চাকাকে আলাদা ফিক্সচার সেট ধরবেন, গাড়িটা আলাদা ফিক্সচার সেট ধরবেন, গিয়ারিংটি আলাদা ধরবেন, মানে অনেক আপনি এটাকে কম্পোনেন্ট অ্যাকাউন্টিং অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করতে থাকলেন। যেহেতু লাইফ চাকাতে 3 বছর পর চেঞ্জ করতে হবে, গাড়িটা 10 বছর লাইফ, ডেপ্রিসিয়েশন এটা 3 বছর হবে, এটা 5 বছর হবে। তো এটা করতে গিয়ে একটা গাড়ির পিছনে আপনার প্রফেশনাল লেভেলের একটা অ্যাকাউন্টেন্ট যা অ্যাকাউন্টিং জানে, ওরকম একটা লেভেলের ছেলেকে 5টা-10টা গাড়ির পিছনে ভাগ করার জন্য আপনাকে কি করতে হবে? অ্যাপয়েন্ট করতে হবে, তাকে স্যালারি দিতে হবে 40,000 টাকা, 50,000 টাকা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার জন্য। আপনিও একদম খুব গভীর লেভেলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি করতেছেন? কমপ্লাই করতেছেন। কস্ট এবং বেনিফিট, এই ডেপ্রিসিয়েশন, চাকার ডেপ্রিসিয়েশনের কারণে ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে ফিগার, সেটা কতটা ম্যাটেরিয়ালি কি ডিস্টর্টেড হবে? ম্যাটেরিয়ালি তো ডিস্টর্টেড হবে না। সেটা করতে গিয়ে আপনার যে কস্ট ইনকার্ড হবে সেটা তো অনেক বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে এত জায়গায় এত ডিটেলসে যেতে হবে না। কস্ট বেনিফিটও আপনাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। আপনারা এইবার আমি যেভাবে এক্সাম্পল দিচ্ছি, এভাবে যদি লেখেন, কস্ট কনস্ট্রেন্ট, এই যে রিলেভেন্স, কম্পারেটিবিলিটি, ভেরিফাইবিলিটি, টাইমলিনেস, আন্ডারস্ট্যান্ডেবিলিটি, এগুলো তো বুঝেন। টাইমলিনেস মানে কি? যখনই দরকার হয় ইনফরমেশনটা তখন দিতে হবে। আমি 5 বছর আগের ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখন অডিট করে ইপিএস দিলে তো হবে না, আমাকে 120 দিনের ভিতর যখন যেটা টাইমলিনেস এটা বজায় রাখতে হবে। আন্ডারস্ট্যান্ডেবিলিটি মানে বুঝতে হবে, রাইটআপগুলো এমন ভাবে লিখতে হবে। আমি চাইনিজ ভাষা যদি বাংলাদেশের অ্যাকাউন্টস একটা করে ফেলি হবে, বাংলা ভাষায় করতে হবে অথবা ইংরেজিতে করতে হবে।